শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিনে আজ মহাসপ্তমী। হিন্দু শাস্ত্র মতে এদিন ষোড়শ উপাচারে পূজিত হবেন দেবী দুর্গা। মণ্ডপে মণ্ডপে অনুষ্ঠিত হবে দেবী দুর্গার চক্ষুদান, নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী বিহিত পূজা। রবিবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গতি নাশিনী দেবীকে আমন্ত্রণ জানানো হয়। শুরু হয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। মণ্ডপে মণ্ডপে দেবীর অধিষ্ঠান হয়। মহাষষ্ঠীর দিনে সারা দেশেই পূজা মণ্ডপগুলোতে ছিল আনন্দ ও উৎসাহ উদ্দীপনা। মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্য, শঙ্খ আর উলুধ্বনির মাধ্যমে এদিন দেবী দুর্গাকে মর্তে স্বাগত জানান পূজারী ও ভক্তরা। আজ মহাসপ্তমী। দুর্গাপূজার দ্বিতীয় দিন ভোরে কল্পারম্ভ পূজার মধ্য দিয়ে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। এদিনে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, নবপত্রিকা ও বিভিন্ন আচার প্রীতি পালন করেন সনাতন ধর্মাবলম্বীরা। সেখানকার খবর জানাতে বগুড়া থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, আপনি তো সেখানে রয়েছেন, সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখছেন? কি কি আনুষ্ঠানিকতা সেখানে চলছে? এছাড়া মণ্ডপগুলোর নিরাপত্তা নিয়ে আয়োজকরা কি বলছেন, সব মিলিয়ে আপনার কাছ থেকে একটু জানবো। জি তিশা, আপনাকে ধন্যবাদ। আসলে আজ মহাসপ্তমীতে বগুড়ায় কিন্তু পূজা মণ্ডপগুলোতে ব্যাপক আয়োজন চলছে। সকাল থেকেই ঢাক ঢোলের বাদ্যে একেবারে মন্দিরগুলো কিন্তু মুখরিত হয়ে উঠেছে। আমি যদি দেখাই আমার পিছনে যে এই বগুড়া শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা নামাজগড় ডালপট্টি, এই মন্দিরের পাশেই যে মহাসমারোহে তারা কিন্তু এই ব্যাপক সাজসজ্জা এবং এটাকে আনন্দ ঘন করে তোলার জন্য তারা ব্যাপক আয়োজন গ্রহণ করেছে এবং ইতোমধ্যে কিন্তু তারা যে সাজসজ্জা করেছে সকলের নজরে পড়ার মতো। এবং এই পূজাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পুরো জেলায় 681টি মণ্ডপ তোলা হয়েছে এবং এই 681টি স্থায়ী এবং অস্থায়ী পূজা মণ্ডপতে কিন্তু এবার পূজা উৎসব হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এই অনুষ্ঠানে বা ধর্মীয় উৎসবে তারা অংশগ্রহণ করছে এবং এটাকে নির্বিঘ্ন করার জন্য জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের নেতা পরিমল কুমার দাস আমাকে জানিয়েছেন যে তাদের সম্প্রদায়ের যে লোকজন আছে তাদেরকে ইতোমধ্যে বিভিন্ন সরকারি বেসরকারি ভাবে সাহায্য সহযোগিতা করা হচ্ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছেন তারাও কিন্তু তাদের সাথে শুভেচ্ছা বিনিময় শুরু করেছেন। তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান ইতিমধ্যে শুরু হয়েছে এবং নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে বগুড়ার এই ধর্মীয় যে কৃষ্টি কালচার সেগুলো কিন্তু চলছে। আজকের মহা সপ্তমীতে কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এই এলাকায় যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছেন তারা কিন্তু ব্যাপকভাবে তাদের ধর্মীয় কৃষ্টি কালচার এবং যে আচার অনুষ্ঠান সেগুলো কিন্তু তারা ইতিমধ্যে শুরু করেছে এবং রাতের বেলা ব্যাপক আলোকসজ্জা, বিভিন্ন পূজা মণ্ডপের যে সাজসজ্জাগুলো সেগুলো কিন্তু তৈরি করা হয়েছে। তিশা, সব মিলিয়ে আমরা বলতে পারি যে এবারের দুর্গাপূজা উৎসবকে প্রশাসনের পক্ষ থেকে নির্বিঘ্নে করার জন্য যে সকল প্রস্তুতি গ্রহণ করা দরকার তার সবগুলোই কিন্তু করা হয়েছে গোয়েন্দা সংস্থাগুলোর পক্ষ থেকেও। জি সাইদ, ধন্যবাদ আপনাকে। সঙ্গেই থাকবেন আপনি। আপনার মাধ্যমে দর্শকদের জানাচ্ছিলাম সপ্তমী পূজার খবরাখবর। দর্শক, বগুড়া থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আবু সাইদ। এর আগে রবিবার মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। ঢাক ও কাসর বাদ্যে মেতে উঠেছেন দেবীর ভক্তরা। দুর্গতি নাশ করে মঙ্গল কামনা করবেন দেবীর কাছে। পূজায় দেশ জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। হিন্দু শাস্ত্র মতে বছর ঘুরে দেবী দুর্গা পূজিত হতে আবারও নেমে এসেছেন মর্তলোকে। ইতিমধ্যে বোধনের মাধ্যমে দেবীকে জাগ্রত করা হয়েছে। আজ ষষ্ঠী পূজায় নানা ধর্মীয় রীতিতে দেবীকে আবাহন করা হবে। দেবীর বন্দনায় মণ্ডপে মণ্ডপে চলবে অর্চনা, চণ্ডীপাঠ ও আরতি। আজকে থেকে পূজা আরম্ভ হইল, সবাই আমরা অঞ্জলি নিলাম, বললাম মাকে যেন মা সব যেন ভালো রাখে, সবাই যেন ভালো থাকে। মা আমাদের মাঝে এসেছে, আমরা খুব আনন্দিত। দেশবাসী যেন সকলে ভালো থাকে।
সারা দেশে মণ্ডপগুলোতে স্থাপিত হয়েছে দেবী দুর্গার প্রতিমা। ষষ্ঠ কল্পারম্ভ ও বিহিত পূজায় ঢাক ঢোলের বাদ্যে, উলুধ্বনিতে ও অধিবাসের মাধ্যমে পালিত হবে ষষ্ঠী পূজা। এই ষষ্ঠীর দিনে আমরা মায়ের কাছে প্রার্থনা করি, মা যেন সুখী সমৃদ্ধি বাংলাদেশ গড়ে তোলে, বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলে। আমরা যাতে সুন্দর সুষ্ঠুভাবে এই পূজাটা সম্পন্ন করতে পারি, মা দুর্গার কাছে এই প্রার্থনাটা করি। পৃথিবীর মধ্যে যে আসরিক শক্তির উত্থান হচ্ছে সারা পৃথিবীতে, যুদ্ধ, সেগুলোর বিনাশ চাই, আমরা শান্তি চাই। আজ দুর্গাকে আহ্বান জানানো হবে সন্তান এবং পরিবারের মঙ্গল কামনার জন্য। ভক্তরা বলেন, তারা জগতের সবার জন্য সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রার্থনা করবেন। দেবীকে আহ্বান করে এখানে আনা হবে বেলতলার থেকে। এই পূজা থেকেই আমাদের কার্যক্রম শুরু। মায়ের কাছে প্রত্যাশা যে জগতের সকলের জন্য মঙ্গল কামনা করুক, মা আমাদের সবাইকে সুখে রাখুক। হিন্দু শাস্ত্র অনুযায়ী এবার গজে চড়ে সামাজিক শান্তি ও কৃষিতে সমৃদ্ধির বার্তা নিয়ে পৃথিবীতে আসেন দেবী দুর্গা। তাই তো শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায় ভীষণ আনন্দিত। ধন রত্ন ইত্যাদি সমৃদ্ধি যেন আমরা পাই বা আমাদের উত্তরোত্তর উন্নতি হয়। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং বুধবার মহানবমী শেষে বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন 1 বছরের জন্য দেবী চলে যাবেন শ্বশুরালয় কৈলাসে। পিন্টু হাজং, 71। দর্শক, মহাসপ্তমীর আয়োজনের খবর জানবো। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী খালিদ আরাফাতের কাছে। তিনি আছেন দিনাজপুরে। খালিদ, আপনি তো সেখানে আছেন, সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানে কি কি আনুষ্ঠানিকতা আজকে রয়েছে এই সপ্তমী ঘিরে? এছাড়া মণ্ডপগুলোতে নিরাপত্তা নিয়ে প্রশাসক কি আয়োজন নিয়েছেন, সব মিলিয়ে জানবো। ঈশা, যেটি হচ্ছে যে আমি একটু জানিয়ে রাখি যে দিনাজপুর কিন্তু হলো পূজা মণ্ডপের সংখ্যার দিক থেকে দিনাজপুরের স্থান কিন্তু দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে কক্সবাজার, এর পরপরই কিন্তু দিনাজপুর হলো দ্বিতীয় স্থানে রয়েছে। দিনাজপুরে এবার দিনাজপুর জেলায় 13টি উপজেলায় প্রায় 1241টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো আমরা যেটি বললেন যে আমরা যে সপ্তমী, যে আজকে সপ্তমী, সেই আমরা সকাল থেকে এখানে রয়েছি। আমি এখন রয়েছি যে দিনাজপুরে যে রায়সাহেব বাড়ি যে পূজা মণ্ডপ, অন্যতম একটি পূজা মণ্ডপের মধ্যে একটি। তো সেখানে আমরা এখন রয়েছি। সেখানে কিন্তু আমরা এখনো সেভাবে যে পূজা অর্চনার যে আনুষ্ঠানিকতা এখনো দেখতে পাচ্ছি না। একটু বেলা গড়ালে আমরা হয়তো তখন দর্শনার্থীদেরও দেখতে পাবো, এবং আমি একটু মণ্ডপটিকে দেখাতে চাই। এবং ওইভাবে এখনো খুব 2-1 করে দর্শনার্থী সেই সকালবেলা আসছেন এখানে। তারা এই প্রতিমাকে তারা এখানে বিভিন্নভাবে ভক্তি প্রদর্শন করছেন। তো একটু আমি ঘুরে দেখাতে চাই যে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দুর্গা এবং দেবী দুর্গার সাথে তার যে অন্যান্য সন্তান সহ, এবং এখানে আমরা অসুরেরও যে পূজা করা হয়, আমরা সেইখানে আমরা প্রতিমাগুলো দেখতে পাচ্ছি। আর যেটি হচ্ছে যে ষষ্ঠী মধ্য দিয়ে কিন্তু পূজার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, যেটি হচ্ছে যে আমরা জানি যে পঞ্চমীর বোধন এবং ষষ্ঠীর মধ্য দিয়ে যে পূজার একটি আনুষ্ঠানিকতা শুরু হয়। তবে মূল যেটি দর্শনার্থীদের জন্য আসলে যেটি হচ্ছে যে সপ্তমী, অষ্টমী, নবমী, এই 3 দিনটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো এবার দিনাজপুরে আগে বলে রেখেছি যে 1241টি মণ্ডপে পূজা হচ্ছে। আমরা এর মধ্যে কিন্তু র্যাবের মহাপরিচালক দিনাজপুরে এসে ঘুরে গেছেন, এবং উনি কিন্তু বলেছেন যে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যেটি উনি কিন্তু যে কোনো রকমের গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়েছেন, এবং যারা কোনো রকমের গুজব ছড়াবে তাদের বিরুদ্ধে প্রশাসন সর্বোচ্চ ব্যবস্থা নেবে, সেটিও কিন্তু উনি জানিয়েছেন। আরেকটি যেটি হচ্ছে যে দিনাজপুরে এখন পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি, এবং আরেকটি বিষয় জানিয়ে রাখে যে দিনাজপুর কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটি শহর বলা যায় এবং জেলা বলা যায়, যে এখানে কিন্তু কখনো কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা বা এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটেনি। এবং এবারও কিন্তু সনাতন ধর্মী এবং পূজা মণ্ডপ কমিটি সবাই কিন্তু আশা করছেন যে নির্বিঘ্নে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়েই এই দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তিশা। খালিদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। নিশ্চয়ই পূজার প্রস্তুতি চলছে, যখন মূল আনুষ্ঠানিকতা শুরু হবে আমরা আপনার কাছে আবার আসব। দর্শক, কথা বলছিলাম সহকর্মী খালিদ আরাফাতের সাথে। ধান দিয়ে প্রতিমা তৈরির পর এবছর ব্যতিক্রমী আয়োজনে তাক লাগালেন নাটোরের প্রতিমা শিল্পীরা। পাট ও মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী 2টি মণ্ডপের দুর্গা প্রতিমা। আয়োজকরা জানান, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং
কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। বুলবুল আহমেদের তথ্য ছবিতে প্রতিবেদন। মাটি দিয়ে গড়া কাঠামোর উপরে সোনালী আঁশ পাট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এক একটি প্রতিমা। এই আয়োজন নাটোরের রবি সুতম সংঘের। প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের সুনিপুণ কারুকাজে সোনালী আভায় ঝলমল করছে প্রতিমাগুলো। প্রায় 2 মাস পরিশ্রম করে আমি এবার পাট দেবার একটা প্রতিমা তৈরি করেছি। তাতে পাট লেগেছে প্রায় 20 কেজির মতন। একটা নতুন কিছু করার চিন্তা ভাবনা করে আমি এইভাবে কাজ চালিয়ে যাব। শুধু এই দুর্গাপূজার প্রতিমা না, অন্যান্য যে সকল প্রতিমা হয় আমাদের সারা বছরে, সব প্রতিমাতে আমি সাহায্য করি। আমরা প্রচুর দর্শনার্থী আমাদের মণ্ডপে আগমন হবে। এবার আমাদের নাটোরের পুজোকে আরো বেশি সাড়ম্বরপূর্ণ করে তুলবে এই প্রতিমা শিল্পী বিশ্বজিৎ পালের এই পাটের তৈরি দুর্গা প্রতিমা। এদিকে প্রায় 70 কেজি মুগ ডাল দিয়ে বানানো হয়েছে আরেকটি প্রতিমা। কৃষি প্রধান বাংলাদেশের শস্য ভাণ্ডারকে তুলে ধরতে এমন আয়োজন সাংস্কৃতিক সংগঠন নীরব সংঘের। এবারও সেই ব্যতিক্রম কিছু থেকে ধারণা করে দুর্গা প্রতিমাটা করা মুগ ডাল দিয়ে। এর আগে আমি কখনোই দেখিনি বা এর কথা কখনোই শুনিনি। ধর্মীয় এবং কৃষিকে একখানে করার জন্য যেটুকুন প্রয়োজন আমরা প্রতিমার মধ্যে দিয়ে তুলে ধরেছি। দর্শনার্থীরা জানান, এর আগে ধান দিয়ে প্রতিমা নির্মাণ হলেও নাটোরে এবছর প্রথম পাট ও মুগ ডাল দিয়ে দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়েছে। আর সে কারণেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছেন প্রতিমা দেখতে। আমরা খুবই আনন্দিত যে এত সুন্দর একটা প্রতিমা আমরা নাটোরে বসে দেখতে পাচ্ছি। ধান দিয়ে তৈরি করেছিলেন, এবার দেখছি যে ওনারা পাট দিয়ে তৈরি করেছেন। সবাই আসতেছে আমাদের এখানে, সবাই দেখছে। মুগের ডাউল দিয়ে প্রতিমা বানানো হচ্ছে, তো আমাদের তো অনেক ভালো লাগছে। পূজায় সার্বিক নিরাপত্তা ঠিক রাখতে কাজ করছে জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা সমূহ আছে সেগুলো অনুযায়ী পাশাপাশি আমাদের লোকাল যে বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে। এক্ষেত্রে আমাদের সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে। শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই এমন উদ্যোগ বলে জানান সংশ্লিষ্টরা। এবছর জেলায় 368টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। নূর তাজমিন নীর, 71। দর্শক, এই পর্যায়ে আমরা নাটোরের লালবাজার এলাকা থেকে সপ্তমী পূজার আয়োজন নিয়ে একটু জানতে চাই। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে রয়েছেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। বুলবুল, আপনার এলাকায় মণ্ডপগুলোতে সপ্তমী পূজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? সেখানকার নিরাপত্তা ব্যবস্থা কেমন রয়েছে? সব মিলিয়ে একটু জানাবেন। আসলে এই সপ্তমীতে যে নবপত্রিকা সেটি কিন্তু ইতিমধ্যে স্থাপন করা হয়েছে এবং নাটোর জেলায় যে 368টি মন্দিরে পূজা হচ্ছে সেটি কিন্তু শান্তিপূর্ণভাবে এবং নির্বিঘ্নে অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এই পুজোর সময়ে, তার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়া আছে। এবছরে আনসারের সংখ্যা কিন্তু মন্দিরগুলোতে বাড়ানো হয়েছে এবং পাশাপাশি পুলিশের নজরদারি এবং অন্যান্য যে প্রশাসনের অন্যান্য দপ্তর রয়েছে তারাও কিন্তু খুবই তৎপরভাবে কাজ করছেন। এবং এই নাটোরে কিন্তু যেহেতু খুব আড়ম্বরের সাথে পূজা উদযাপন হয়, সে কারণে কিন্তু আশপাশের যে জেলাগুলো রয়েছে পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, সেগুলো থেকে কিন্তু প্রচুর দর্শনার্থী এখানে দেখতে আসেন এবং এই পূজা মন্দিরগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়। তারা এগুলোকে উদযাপন করতে আসেন এবং বিশেষ করে এই নাটোরে 2টি মন্দিরে, একটিতে পাটের এবং আরেকটিতে মুগ ডালের যে প্রতিমা হয়েছে সেটির জন্য কিন্তু বাড়তি দর্শনার্থী এই নাটোরের মন্দিরগুলোতে আমরা দেখছি। আমরা একজন দর্শনার্থী এসেছেন, তার কাছে কেমন লাগছে? অনেক সুন্দর। নাটোরে আসলে 368টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়, কিন্তু এখানে কিন্তু একটা ভিন্ন ধর্মী যে সোনালী আঁশ পাট দিয়ে প্রতিমা তৈরি হয়েছে এবং এটা কিন্তু এই সুতম সংঘ এটা প্রতি বছরই ব্যতিক্রম আয়োজন করে এবং এই জন্যই কিন্তু দর্শনার্থীরা ভিড় করে। একটু পরেই দেখবেন যে প্রচুর দর্শনার্থী, শুধু নাটোরের না, নাটোরের বাইরে থেকেও দর্শনার্থীরা এখানে আসে। আসলে বলছিলেন একজন দর্শনার্থী, আমরা একজন পূজারীর সাথে কথা বলতে চাই যে আজকে কি ধরনের দুর্গাপূজায় সপ্তমীর দিনে পূজাটা খুবই গুরুত্বপূর্ণ একটি পূজা। আজকের দিনে মূলত নবপত্রিকাকে খুব ভোরে স্নান করিয়ে এখানে দেবীর ডান পাশে স্থাপন করা হয়। পাশাপাশি হিন্দু শাস্ত্র মতে বিশ্বাস করা হয় যে আজকের দিনেই দেবী দুর্গা মহিষাসুরের জন্য যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন এবং যারা আসলে শক্তির উপাসনা করেন তারা আজকের দিনে ভক্তরা দেবী দুর্গার কাছে শক্তি প্রার্থনার বিভিন্ন ধরনের উপাদান, নৈবেদ্য, ভোগ, ফুল, বেলপাতা দিয়ে দেবীর আরাধনা করেন।
আসলে পূজারীরা বলছিলেন এবং দর্শনার্থীরা বলছিলেন যে এই আজকের দিনেই কিন্তু মূলত দেবী দুর্গা অসুরের বিরুদ্ধে যুদ্ধ সেটি ঘোষণা করেন এবং এই তার পরবর্তীতে কিন্তু যারা দেবী দুর্গার অনুসারী যারা ভক্ত তারা সপ্তমীর দিনে শক্তির আরাধনা করেন এবং তারা নিজেদের শক্তির কামনা করেন এবং এখানে নাটোর জেলাতে যে আলোকসজ্জা করা হয়েছে এবং এর পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তর থেকে যে ধরনের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তাতে কিন্তু হিন্দু ধর্মাবলম্বী যারা এবং পূজা উদযাপন কমিটি যারা তারা বলছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসন খুবই তৎপর রয়েছে। বুলবুল, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আপনি সঙ্গেই থাকবেন, নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হব। দর্শক, নাটোর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী বুলবুল আহমেদ। মৌলভীবাজারে মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক, ঢোল আর কাসর, সেই সাথে বাহারি আলোকসজ্জায় দেবী দুর্গার সাথে সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশের প্রতিমা উজ্জ্বল হয়ে আছে প্রতিটি মণ্ডপে। পাশাপাশি মণ্ডপে দেশীয় ঐতিহ্য আর আলোকসজ্জার ভিন্নতা নজর কাটছে সনাতন ধর্মাবলম্বী সহ পর্যটকদের। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। রবিবার সন্ধ্যার পর থেকে মহাষষ্ঠী পূজার মাধ্যমে শুরু হয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। এবার সবার সাজসজ্জার ভিন্নতায় নজর কাটছে মৌলভীবাজারের মহেশ্বরী, ত্রিনয়নী, আবাহন, শ্রীমঙ্গলের শাপলাবাগ, সবুজবাগ, লালবাগের মতো বড় বড় মণ্ডপগুলো। দেবী দুর্গার প্রতিমার পাশাপাশি মণ্ডপগুলোতে দেশীয় ঐতিহ্য আর আলোকসজ্জার ভিন্নতা নজর কাটছে সেখানে আসা সনাতন ধর্মাবলম্বী সহ পর্যটকদের। অনেক আনন্দ লাগছে। প্রত্যেকবার দশমীর পরে আমরা অপেক্ষা করি সামনের বছর কখন পুজো আসবে। 40 বছরের পদার্পণ আমাদের পূজা উদযাপনটা, তো এই হিসেবে আমরা একটু অন্যরকম আলোকসজ্জার ব্যবস্থা করেছি। এখানে ডেকোরেশনটা আনকমন, আমার কাছে খুবই ভালো লাগছে। অন্যান্য মণ্ডপ থেকে আমার মনে হয় মণ্ডপের একটা আকর্ষণীয়তা আছে, সৌন্দর্য আছে। এদিকে নির্বিঘ্নে পূজা শেষ করতে প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। ষষ্ঠীর রাত থেকে মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখছেন প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব সহ এলাকার বিশিষ্ট জনেরা। গেল বছর অত্যন্ত সুন্দরভাবে দুর্গাপূজা আমরা করছি। এবারও গত বছর নিয়ে আমরা শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ মিলিয়ে 323টা পূজা মণ্ডপ, আমি প্রত্যেকটা পূজা মণ্ডপ যাচ্ছি এবং তাদের সাথে খোঁজখবর নিচ্ছি। শ্রীমঙ্গল ও কুলাউড়া সহ 7টি উপজেলা এবং 5টি পৌরসভা মিলিয়ে এবছর মোট 1008টি পূজা মণ্ডপ তৈরি করা হয়েছে। শরীফ আজাদ, প্রীতম, 71। খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধের সময় রবিবার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যুগ্ম ছাত্র জনতার সংঘর্ষ হয়েছে। এতে দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে 30 জন। এদের মধ্যে পাহাড়ি বাঙালি সেনাবাহিনী ও পুলিশ সদস্য রয়েছে। এই ঘটনার পর থেকে থমথমে হয়ে আছে পুরো এলাকা। বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি ও পুলিশ মাঠে রয়েছে। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। পাহাড়ি কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে 144 ধারা সত্ত্বেও রবিবার সকাল থেকে খাগড়াছড়ির গুইমারায় যুগ্ম ছাত্র জনতার ব্যানারে সড়কে অবরোধ পালন করছিলেন আন্দোলনকারীরা। এ সময় তারা বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেয়। এরপর থেকে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। কিন্তু দুপুরে গুইমারা খাদ্য গুদাম এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়। এ সময় দুষ্কৃতিকারীদের হামলায় 3 জন পাহাড়ি নিহত হন, আর সেনা সদস্য, পুলিশ সদস্য, পাহাড়ি বাঙালি মিলে কমপক্ষে 30 জন আহত হন। এ ঘটনার পর এক বিবৃতিতে দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে শান্ত থাকার অনুরোধ জানানো হয়। এর আগে পরিস্থিতি নিয়ন্ত্রণে রবিবার সকালে জেলায় বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভায় পরিস্থিতি মোকাবেলায় পাহাড়ি বাঙালি সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। আপনারা যেভাবে আইনটাকে ফলো করবেন, যারা সংগ্রাম করতেছে, যারা প্রতিবাদ করতেছে, তাদের একটা লিমিট আছে। ওই লিমিটের বাইরে কেউ কারো যাওয়া ঠিক না। ইস্যু ভিত্তিক আপনারা অধিকার আদায় করার জন্য করেন, আপনারা যা ইচ্ছে করেন ইস্যু ভিত্তিক, কিন্তু ইস্যু চেঞ্জ করবেন না, যাতে আমাদের সমাজের একটা অরাজকতা সিচুয়েশনটা উদ্ভব হয় অথবা তৈরি হয়। এর সুযোগ নেই, এটা আমি চাই না। এদিকে খাগড়াছড়ির পুলিশ সুপার আরিফিন জুয়েল জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত রয়েছে। তবে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারায় 144 ধারা বহাল রয়েছে।
গত 23শে সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার পর শয়নশীল নামের এক যুবককে আটক করে পুলিশ। মনিরা কাজেরি, ৭১। মালিক ও শ্রমিক দ্বন্দ্বে চতুর্থ দিনের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের খোরাকি ভাতা বাড়ানোর দাবি এবং যত্রতত্র বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামার অভিযোগে বৃহস্পতিবার রাত 11টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয় বাস মালিকপক্ষ। শনিবার রাজশাহীতে শ্রমিক নেতা ও মালিকপক্ষ বৈঠক বসে সমস্যা সমাধানের চেষ্টা করলেও তা সমাধান হয়নি, জানান উত্তরবঙ্গ সড়ক পরিবহন সমিতির মহাসচিব নজরুল ইসলাম। চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে দূরপাল্লার বেশিরভাগ বাস বন্ধ রয়েছে। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। এর আগে চলতি মাসেই বেতন ভাতা বৃদ্ধির দাবিতে 2 দফা বাস বন্ধ করে দেন চালক, হেলপার ও সুপারভাইজাররা। আমি ঢাকা যাব জরুরি কাজে, এখন আইসা দেখি বাস সব বন্ধ। প্রশাসন এটার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিত তাহলে আর এই জনগণের এই ভোগান্তি এই জিনিসটা হতো না। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AK রোকন। রোকন, আপনি তো আছেন সেখানে, আজ কেমন পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? শ্রমিক নেতা এবং মালিক পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়েছে কিনা, কি তথ্য আছে আপনার কাছে? তৃষা, আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, যে পিছনে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কাউন্টার, কাউন্টার রয়েছে ঢাকা বাস স্ট্যান্ডে, এবং কাউন্টারগুলো সবগুলোই বন্ধ। সকাল থেকে যে গাড়িগুলো যাবার কথা ছিল, অর্থাৎ দূরপাল্লার যে গাড়িগুলো সকাল থেকে ছেড়ে যায়, সেগুলো কিন্তু কোনোটাই ছেড়ে যায়নি। তবে একতা এবং শ্যামলী ছাড়া বাকি সবগুলো গাড়ির কাউন্টার কিন্তু বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু ঘরমুখো মানুষের একটা দুর্ভোগ আমরা লক্ষ্য করেছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে চালক এবং শ্রমিকদের মধ্যে মালিক পক্ষের একটা সমঝোতা হওয়ার কথা ছিল, এবং এই সমঝোতা ভেস্তে যাওয়ার কারণে কিন্তু চলতি মাসে 3 দফা কিন্তু গাড়ি বন্ধ হয়ে যায়, এবং আকস্মিকভাবে গাড়িগুলো বন্ধ হওয়ার কারণে কিন্তু যে সমস্ত যাত্রী রয়েছে তাদের একটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং বিশেষ করে যে লম্বা একটা ছুটি আমরা লক্ষ্য করছি, এই ছুটির কারণে কিন্তু যারা বাইরে যেতে চাচ্ছিলেন বা ঘুরতে যেতে চাচ্ছিলেন তাদের জন্য একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এবং আমি আজকে কিছুক্ষণ আগে কথা বলেছি চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমানের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আজকে সকাল 10টায় ঢাকায় একটি বৈঠক হবার কথা রয়েছে, এবং মালিক পক্ষের সাথে শ্রমিকদের একটি সমঝোতা বৈঠক হবে, এবং এই বৈঠক আশা করা যাচ্ছে যে ফলপ্রসূ হলে আজকে দুপুর থেকে আবার গাড়ি চলাচল শুরু হতে পারে। তৃষা। রোকন, অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি সঙ্গেই থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তীতে যখন এই বিষয়ে আপডেট আসবে আপনার মাধ্যমে দর্শকদের আমরা জানাতে পারবো। দর্শক, চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী AK রোকন। সিলেট সীমান্তে একের পর এক অবৈধ অস্ত্র ধরা পড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে। সম্প্রতি সিলেটের গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তে এবং সুনামগঞ্জের ছাতক সীমান্তে আমেরিকায় তৈরি একটি রিভলভার সহ বেশ কিছু আধুনিক এয়ারগান উদ্ধার হয়েছে। এলাকার লোকজন বলছেন, সীমান্ত পেরিয়ে এত অস্ত্র আসা খুবই অস্বাভাবিক। আর রাজনৈতিক বিশ্লেষকের দাবি, দেশের পরিস্থিতি অশান্ত করতে জাতীয় নির্বাচন সামনে এই অস্ত্র ঢুকলে অবাক হওয়ার কিছু নেই। এ নিয়ে গোয়েন্দা বাহিনীকে আরও সতর্ক থাকা দরকার। তারেক আহমদ সানির তোলা ছবিতে সিলেট থেকে হোসেন আহমদ সুজাদের রিপোর্ট। সিলেট 48 অধিনায়ক জানান, সম্প্রতি 3টি অভিযানে সিলেটের মিনাঠিলা এলাকা থেকে একটি ডিটি ডায়না মডেল 340 অ্যান্টেক প্রিমিয়াম এয়ার রাইফেল, জাফলং চাবাগানের কাঠারি এলাকা থেকে ভারতীয় প্রেসিহল স্পোর্টস অ্যানাক্স 200 অ্যাথেনা আলটিমেট এয়ার রাইফেল 4টি এবং 6 রাউন্ড গুলিসহ একটি আমেরিকায় তৈরি রিভলভার জব্দ করে বিজিবি। আমাদের মাঝে কিছু ইনফরমেশন ছিল যে চোরাচালানি বিভিন্ন পণ্যের পাশাপাশি দেশে স্থিতিশীলতার যেটা আছে আমাদের বজায় করছে, এটাকে অস্থির করার জন্য সামনের দিনগুলোতে কিছু অস্ত্রের চালান আসবে, এই ধরনের কিছু ইনফরমেশন আছে। 48 বিজিবি অধিনায়ক জানান, অস্ত্র ছাড়াও বর্তমানে সিলেট সীমান্তে নতুন করে ধরা পড়ছে বিভিন্ন ভারতীয় ওষুধ ও মোটরসাইকেলের পার্টস। 3টা চালান ধরতে পেরেছি, যদিও এর মধ্যে একটি চালানে একটা আগ্নেয়াস্ত্র ছিল, বাকি 2টা যদিও আগ্নেয়াস্ত্র নয়, এটা ছিল এয়ারগান ছিল। এদিকে সিলেট মহানগর পুলিশ বলছে, সীমান্তে অস্ত্র উদ্ধারের পর পুরো মহানগরী এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে পুলিশ। পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারে 0 টলারেন্স ঘোষণা করেছেন সিলেট মহানগর পুলিশ কমিশনার। অবৈধ অস্ত্রের চোরাচালান
এই পুরো সিস্টেমটা ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স। আমরা এই ক্ষেত্রে অপরাধীকে কোনো ধরনের ছাড় দেব না। আর বিশ্লেষকরা বলছেন, চোরাচালান রোধে প্রশাসন যদি আরও কঠোর না হয় তবে এসব অস্ত্র নির্বাচনের আগে রাষ্ট্রের নিরাপত্তার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। সামনে নির্বাচনকে কেন্দ্র করে যারা এরকমের সাবভার্সিভ অ্যাক্টিভিটিস যারা করতে চায় অথবা নির্বাচনকে প্রশ্ন করতে চায় অথবা প্রশ্নের সম্মুখীন করতে চায় অথবা বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করতে চায়, এরকমের গোষ্ঠী অবশ্যই আছে এবং তারা এটাকে কাজে লাগাতে পারে। সেক্ষেত্রে এই যে চোরাচালান বা অস্ত্রের যেটা ধরা পড়েছে, এটা তো ভালো লক্ষণ নয়। অবৈধ অস্ত্রের ব্যাপারে সীমান্তে রয়েছে কড়া নিরাপত্তা। 2025 সালে সীমান্তে 13 জনকে গ্রেপ্তার করার পাশাপাশি 59 জন অনুপ্রবেশকারীকে আটক করে বিজিবি। হুসাইন আহমেদ সুজাদ, 71, সিলেট। সারের কৃত্রিম সংকট তৈরি করে বেশি দাম নেয়ার অভিযোগ জামালপুরের কৃষকদের। চলতি মৌসুমে শীতকালীন সবজি ও ধান চাষের প্রয়োজনীয় সার পাচ্ছেন না কৃষকরা। সার সংকটে আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা করছেন কৃষকরা। সার ডিলার আর ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সারের বরাদ্দ না পাওয়ায় কৃষকদের সার দিতে পারছেন না তারা। তবে বিএডিসির কর্মকর্তা জানালেন, প্রয়োজনের চেয়ে বেশি সার মজুত রয়েছে। আনসারি সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। আগাম শীতকালীন সবজি চাষের মৌসুমে জামালপুরে তীব্র আকারে দেখা দিয়েছে সারের সংকট। জেলার সব উপজেলায় সরকারি ডিলার পয়েন্টে ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওসি এই 4 ধরনের সারের সংকট রয়েছে বলে অভিযোগ করেন কৃষকরা। তারা জানান, সব ধরনের সারের বস্তাপ্রতি দাম বেড়েছে 5 থেকে 700 টাকা। বিভিন্ন বাজার ঘুরেও সরকারি দামে সার সংগ্রহ করতে পারেননি তারা। খুচরা ব্যবসায়ীরা নিজেদের পছন্দ মতো দাম নিচ্ছেন। সার ডিলাররা বলছেন, প্রয়োজনের চেয়ে কম বরাদ্দ পাওয়ায় তারা খুচরা ব্যবসায়ীদের সার না দিয়ে সরাসরি কৃষকের কাছে বিক্রি করছেন। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না তারা, পেলেও দাম বাড়তি। ব্যাপক পরিমাণে চাষিদের মাঝে সারের বরাদ্দ চাহিদা রয়েছে। আমরা যে কারণে কৃষি কর্মকর্তাদের সাথে যোগাযোগ করছি, অতিরিক্ত কিছু সারের ব্যবস্থা করা দরকার। কৃষকরা বলছেন, চলতি মৌসুমে নানা সংকটে দিশেহারা তারা। এর মধ্যে ব্যবসায়ীরা সারের সংকট দেখিয়ে বাড়তি দাম নিচ্ছেন। আর সংকট কাটাতে না পারলে আমন ও আগাম সবজি আবাদ ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক সংকটে পড়বেন তারা। সার কোনো দামে কিনতে পারতেছে না, বিসিএসিরা আমাদের কাছে সার বিক্রি করতেছে না, বিদায় সারের সংকট তৈরি হয়েছে। কৃষকের এসে সার চাইতেছে, দিতে পারতেছে না। এখন বর্তমানে যে সারের মূল্যটা, এই সার কিনে আমাদের এই শীতকালীন ফসলটা লাস্ট পর্যায়ে যে লস যাবে আমাদের। আবাদ করতে যায় সার দিতে পারবো ঠিক মতো, সার কম দিব, দাম বেশি কারণে আমরা সঠিক সময়ে সঠিক ফসল পাবো না। 1600, 1500, 1550 এর নিচে কোন দোকানদারে সার আমাদের কাছে বিক্রি করবার চাই না সোজা কথা। এদিকে বিএডিসির কর্মকর্তারা বলছেন, বরাদ্দের বেশিরভাগ সার ডিলারদের মাঝে বিতরণ করা হয়েছে। বাজারে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হলে মনিটরিং টিম কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। জামালপুর জেলায় কোনো ধরনের কোনো আমাদের সারগুলি টিএসপি এবং ডিএপি সারের কোনো ধরনের কোনো সংকট নেই। আর যদি কোনো দুষ্কৃতিকারী সংকট তৈরি করার জন্য চেষ্টা করে, আমাদের মনিটরিং কমিটি আছে, কমিটি অলরেডি মাঠে যাচ্ছে এবং সার্বক্ষণিক খোঁজখবর আছে। তারা ওই ধরনের যদি কেউ দুষ্কৃতকারী যদি কোনো সারের মূল্য বৃদ্ধি বা সংকটের সৃষ্টি করে, তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাজারে পর্যাপ্ত সারের সরবরাহ ও সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তির বিষয়টি নিশ্চিতকরণে সরকার দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে, এমন প্রত্যাশা জামালপুরের কৃষকদের। শরীফ আজাদ প্রীতম, 71। মোংলা বন্দরে গত অর্থ বছরের তুলনায় চলতি অর্থ বছরে বেড়েছে গাড়ি আমদানি ও কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ। মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান মুন্সি জানান, গত অর্থ বছরের চেয়ে চলতি অর্থ বছরে বন্দরে কন্টেইনারবাহী জাহাজের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি বেড়েছে। তাই গত 2.5 মাসে রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ ও ট্রাফিক বিভাগের তথ্য মতে গেল 24-25 অর্থ বছরে কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছিল 21,456 টিউজ। আর চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট ও সেপ্টেম্বর মাসের মাঝামাঝি কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 8,579 টিউজ। সেই সাথে বেড়েছে রিকন্ডিশন গাড়ির আমদানি। চলতি অর্থ বছরে 7টি জাহাজে মোট 2,226টি রিকন্ডিশনড গাড়ি আমদানি হয়েছে এবং মোট 18 লক্ষ মেট্রিক টন পণ্য আমদানি রপ্তানি হয়েছে।
দেশে এখন চরম সংকট চলছে। এই সংকট নিরসনে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এম মাহবুব উদ্দিন খোকন। রবিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার ইসলামগঞ্জ বাজারে বজ্র ইউনিয়নকে নোয়াখালী এক চাটখালী সোনাইমুড়ি আসনের সাথে পুনঃসংযুক্ত করার আনন্দ সমাবেশে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, আগামী নির্বাচন দেশ রক্ষার নির্বাচন, তাই তিনি এখন থেকে দলীয় নেতাকর্মীদের জাতীয় নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। নির্বাচন 15 বছরের পরে পরীক্ষা, 17 বছরের পরীক্ষায় নির্বাচন। এই নির্বাচনে সারা বাংলাদেশে দানি সৃষ্টি জিততে হবে, বিএনপি জিততে হবে এবং ক্ষমতা আসতে হবে দেশ রক্ষার জন্য, জাতিকে রক্ষার জন্য, বাংলাদেশের মাতৃ রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য। কিশোরগঞ্জের কচিয়াদি দুর্গাপুজো উপলক্ষে বসেছে প্রায় 500 বছরের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের হাট। ঢাকঢোলের বাদ্যে মুখর পুরো এলাকা। দেশে এটি একমাত্র বাদ্যযন্ত্রের হাট বলে পরিচিত। হাটে ভিড় করেন দেশের নানা প্রান্তের বাদ্যযন্ত্রীরা। দরদাম ঠিক হলে বাদ্যযন্ত্রের দল ভাড়ায় নিয়ে যাওয়া হয় মণ্ডপে। সালেক হোসেন রনির তথ্য ছবিতে প্রতিবেদন। শনিবার দিন জুড়ে ঢাক ঢোল সহ নানা বাদ্যযন্ত্রে মুখর হয়ে ওঠে কিশোরগঞ্জের কটিয়াদির পুরাতন বাজার। নানা বয়সী যন্ত্রী তাদের যন্ত্র বাজিয়ে ক্রেতা আকর্ষণের চেষ্টা চালান। এলাকাবাসীরা বলছেন, মহাষষ্ঠীর আগে বাদ্যযন্ত্রীর এই হাট চলে আসছে প্রায় 500 বছর ধরে। মুন্সিগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ বিভিন্ন জেলা থেকে এসেছেন তারা। এখান থেকেই মণ্ডপে মণ্ডপে ভাড়া নিয়ে যাওয়া হবে যন্ত্রীদের। আমরা কিশোরগঞ্জ থেকে আসছি, আমরা প্রতি বছরই আসি এখানে ডাকের বাজার জমে পুজো উপলক্ষে। আমরা সাথে যারা পার্টি আসছিল ওরা চলে গেছে, আমরা আসি অল্প কয়েকটা পার্টি আসি, আমরাও টাকা পয়সা মিল করলে তারপরে যাবো আর কি। আমরা যদি এখানে না আসি মনে হয় যেন আমাদের পূজাই হচ্ছে না, আমরা এখান থেকে ডাক নিয়ে চলে যাই। বাজিয়ে আমাদেরকে মনোমুগ্ধকর করে এবং আমরা তাদের সেই এক্সপিরিয়েন্স দেখে আমরা তাদেরকে পছন্দ করে নিয়ে যাই। ওই যে পার্টিগুলি একটু কম আসাতে দাম একটু বেশি চাচ্ছে তুলনামূলকভাবে, আমরা চেষ্টায় আছি। 16 শতকের প্রথম দিকে সামন্ত রাজার নবরঙ্গ আমলে দুর্গাপূজার আয়োজনে বাদক এনে এই হাটের সূচনা। এই ডাকির বাজার আর সারা বাংলাদেশের মধ্যে একটাই যে রেকর্ডিয়া দিতে হয়। এখান থেকে দূর দূরান্ত থেকে লোকজন আসে, এইখান থেকে ডাকি ঠিক করে নিয়ে যায়। হাটে আসা বাদক দলের থাকা খাওয়া নিশ্চিত করেন আয়োজকরা। কেউ কাজ না পেলে তাদের বাড়ি ফেরারও ব্যবস্থা করেন তারা। চুক্তি হলে দশমী পর্যন্ত 80,000 থেকে 2 লাখ টাকা অবধি পারিশ্রমিক নেন বাদক দল। হাসান আহমেদ, 71। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রামের জামাল খান এলাকায় আয়োজন করা হয়েছে সবাই মিলে শারদ আনন্দ ও 10 টাকায় পুজোর বাজার। বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজন করেছে ভিন্নধর্মী এই কর্মসূচি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র এর উদ্বোধন করেছেন। এখানে স্বল্প আয়ের মানুষ, শিশু, বৃদ্ধ ও মহিলারা মাত্র 10 টাকার বিনিময়ে নতুন পোশাক সহ নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে পারছেন। বাবুন পালার ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। দুর্গোৎসব মানেই আনন্দ, রং আর খুশির ছোঁয়া। তবে উৎসবের আনন্দে অংশ নিতে পারেন না অনেক সুবিধাবঞ্চিত মানুষ। এসব মানুষের জন্যই তাই বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগ সবাই মিলে শারদ আনন্দ ও 10 টাকায় পুজোর বাজার। উৎসবের আনন্দকে পূর্ণতা দিতে হলের ভেতর স্টল জুড়ে চলছে পূজার জমজমাট বেচাকেনা। দেখে শুনে নিজেদের পছন্দের জিনিস কিনছেন সব বয়সী মানুষ। তবে শিশুদের আনন্দ সবচেয়ে বেশি। বাবার জন্য লুঙ্গি নিয়েছি, মার জন্য শাড়ি নিয়েছি, নিজের জন্য শার্ট নিয়েছি। এগুলো পরে আমরা পূজাতে বেড়াতে যাব। অনেক আনন্দ লাগছে, এই ব্যাগটা নিয়ে স্কুলে যাব। আমি আমার জামা নিব, লুডুস নিছি আর তেল নিছি। এখানে মাত্র 10 টাকার বিনিময়ে মিলছে নতুন পোশাক, চাল, ডাল, তেল, লবণ সহ নিত্য প্রয়োজনীয় পণ্য। নিজের পছন্দ মতো বেছে নেওয়ার সুযোগ থাকায় খুশি ক্রেতারা। 3 টাকা দিয়ে আবার ওই পাঞ্জাবি পাওয়া যাচ্ছে, তাহলে আমার হাজবেন্ডের জন্য পাচ্ছি, আমার ছেলের জন্য পাচ্ছি, দেখতে অনেক ভালো লাগতেছে। আমি শাড়ি নিছি আর ওর বাবার জন্য লুঙ্গি নিছি।
নিয়েছি, ছেলের জন্য শার্ট নিয়েছি, একটা লবণ নিয়েছি। তেল ডাল লবণ থেকে শুরু করে বিভিন্ন কাপড় চোপড় সবকিছু আমাদেরকে দিচ্ছে। এখানে 10 টাকা দিয়ে সবাই পাইতেছে। বিদ্যানন্দের এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। তিনি ভিন্নধর্মী এই আয়োজনের প্রশংসা করেন। আমরা সৌহার্দ্যের বন্ধনে, সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করব এবং আজকে যে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে উদাহরণ সৃষ্টি করেছে, আমি আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর আয়োজকরা বলেন, উৎসব সবার জন্য, তাই সবাইকে নিয়ে উৎসবের আনন্দ ভাগাভাগি করাই তাদের মূল লক্ষ্য। বিদ্যানন্দ সবসময় এই ধরনের আয়োজন করে থাকে, যেটার মাধ্যমে আসলে আমরা আশেপাশের প্রতিবেশীদেরকে নিয়েই বিভিন্ন উৎসব পালন করার চেষ্টা করি। এই পৌঁছে দেওয়াটার মধ্যে আমরা একটা আনন্দ পাই যে না, আমরা কিছু হইলেও মানুষের কিছু করার মাধ্যমে মানুষের পাশে দাঁড়াইতে পারতেছি। সবাই হানাহানি মারামারির মধ্যেই সমাধান খুঁজে বেড়াচ্ছে। তো বিদ্যানন্দ ফাউন্ডেশন এই ধরনের ধর্মীয় এবং সামাজিক উৎসবগুলোতে কিন্তু আমরা ধর্মীয় সম্প্রীতির বাণী পৌঁছে দেওয়ার জন্য সারা বিশ্বে এটি আমরা একটা সুযোগ হিসেবে নিই। 500 পরিবারের 1500-এরও বেশি মানুষের হাতে 10 টাকার বিনিময়ে পছন্দসই বিভিন্ন পণ্য ও পোশাক তুলে দেওয়া হবে এই আয়োজনের মাধ্যমে। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম। গাইবান্ধার ভেড়ামেরা উপজেলার ঘাগট নদীতে শুরু হয়েছে 2 দিনের নৌকা বাইচ, যা দেখতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা হাজারো মানুষ। এতে অংশ নিয়েছে জেলার 22টি নৌকার দল। গ্রামীণ লোকসংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতেই এই আয়োজন, জানান আয়োজকরা। শামিমাল সাম্যর তথ্য ছবিতে প্রতিবেদন। গীত গান আর ঢোল বাজনা তালে তালে বৈঠা বাইছেন প্রতিযোগীরা। সমান তালে চলছে 22টি নৌকার দল। কে কার আগে যাবেন চলছে সেই প্রতিযোগিতা। রবিবার ভেড়ামারা এলাকার ঘাগট নদীর ঘাট থেকে চর মামরোজপুর ঘাট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ। দীর্ঘদিন পর নৌকা বাইচের আয়োজন হওয়ায় খুশি এলাকার মানুষ। দূর দূরান্ত থেকেও আসছেন দর্শক। এতে নদীর দুই পারে ভিড় জমেছে হাজারো নারী পুরুষের। এবং নৌকা বাইচকে কেন্দ্র করে গাইবান্ধা একটা ঈদের একটা উৎসব সৃষ্টি হয়, যেটা আসলে এই নদীর পাড়ের মানুষগুলো তাদের এই অনুভূতি বা তাদের এই উৎসব বা এই আনন্দটা আমরা ব্যক্ত করতে পারবো না। আমরা অনেকদিন পর আসলে আমাদের এলাকায় নৌকা বাইচ দেখতেছি। আমরা আসলে বাপ দাদার মুখে শুনতাম, কখনো দেখি নাই। আমরা অনেক খুশি আজকে। নৌকা বাইচটা শুধুমাত্র এখন একটা খেলা নাই, এটা সামাজিক একটা উৎসবে পরিণত হয়ে গিয়েছে। কিছু কিছু আনন্দ কিন্তু মানে প্রকাশ করা যায় না, সেই প্রকাশটা হচ্ছে প্রতিযোগিতার মধ্যে প্রকাশ করা যায়। 2 দিনে এই প্রতিযোগিতায় 22টি নৌকা দল অংশ নেবে। এদের মধ্যে চূড়ান্ত পর্বে লড়বে 4টি দল। আগামীতেও যেন এর চেয়েও আমরা আরো উন্নত মানের করতে পারি, ইনশাআল্লাহ আমাদের এই প্রচেষ্টা থাকবে। গত বছরও হয়েছিল, আমরা তো জানি এই বছরও হবে, পরবর্তী বছরও হবে। এটা আমাদের সংস্কৃতির অংশ, এটা তো হতেই হবে। এদিকে নৌকা বাইচকে ঘিরে ঘাগট নদীর তীরে বসেছে মেলা, যেখানে ভিড় করছেন নানা বয়সী মানুষ। শাকিলা শম্পা, 71। শরতের এই সময়ে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর তীরে জেগে উঠেছে কাশবন। নীল আকাশে সাদা মেঘ, বাতাসে দুলতে থাকা কাশফুল আর নদীর শান্ত স্রোত, সব মিলিয়ে প্রকৃতি সেখানে অপরূপ। নদী তীরে সাংস্কৃতিক আয়োজন আরও বর্ণিল করে তুলেছে জায়গাটিকে। জাহিদ হাসান মিলুর ছবি ও তানভীর হাসান তানুর তথ্য প্রতিবেদনে। নদীর পাশ জুড়ে সাদা কাশফুল, বাতাসে দুলে ওঠা কাশগুচ্ছ ছুঁয়ে যাচ্ছে দর্শনার্থীদের হৃদয়। সদর উপজেলার আকচা ইউনিয়নের সৈফতপাড়া ব্রিজ ঘেঁষা টাঙ্গন নদীর ধারে ও মোহাম্মদপুর ইউনিয়নের ফেসাডাঙ্গি ব্রিজের ধারে কাশবনে এখন দর্শনার্থীদের ভিড়। শরতের বিকেলে কেউ বন্ধুদের নিয়ে বসেছেন আড্ডায়, কেউ গানে গলা মিলাচ্ছেন, কেউ বা নেচে উদযাপন করছেন প্রকৃতির এই শোভা। এখানে আসলাম, আমার কাছে অনেক শরতের যে অনুভূতিটা আমি এখানে পাইলাম। এটা মোবাইলে যেরকম দেখছি তার থেকে অনেক ভালো আছে। পানি আছে, পাশেই কাশফুল আছে, ব্রিজও আছে, খুব ভালো লাগলো আর কি। টাঙ্গন নদীর ধারে জেগে ওঠা কাশবন হয়ে উঠেছে তরুণ তরুণীদের উৎসবের প্রিয় ঠিকানা। বাংলাদেশের প্রকৃতি অনেক সুন্দর, তার উপরে এই যে শরতের চারিদিকে ফুল, তারপরে মানুষের আনাগোনা, ছবি তোলা, কথা বলা, গান, নাচ এবং নানা ধরনের ছন্দ, সব মিলায় শরতের প্রকৃতি আরো অনেক বেশি মনোরম। সাদা আকাশে সাদা কাশফুল দেখতে অপূর্ব লাগে। এর জন্য আমরা প্রত্যেক বছর অপেক্ষা করি। বন্ধু বান্ধব সবাই মিলে লাল সাদা শাড়ি, বিভিন্ন রঙের শাড়ি পরে ছবি তোলা, এসব করতে আমরা প্রচুর মজা পাই। প্রকৃতির সাথে মানুষের মেলবন্ধন ঘটবে এই কাশবনের উৎসবে।
পাশাপাশি নতুন প্রজন্মকে শরতের রূপ দেখাতে ও পরিচয় করিয়ে দিতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। এই শরতের সাথে এই কাশবনের একটা সম্পর্ক রয়েছে, যার কারণে আমরা এই কাশবনের মাঝে নদীর পার্শ্বে আমরা এই শরৎ উৎসবটি পালন করছি। শরতে প্রকৃতির এই শুভ্রতা তরুণ সমাজে ছড়িয়ে দিচ্ছে উচ্ছ্বাস, আনন্দ আর ভালোবাসার বার্তা। হাসিবা আলী বর্ণা, ৭১। দর্শক, চলছে দেশসুখ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথেই।